নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মিলনে বাধা। তাহলে শুরু করি। গল্পের নাম মিলনে বাধা। যেসব কারণে স্ত্রী স্বামীকে ত্যাগ করে, কঙ্করের তার কোনোটিই ছিল না। সে মাতাল নয়, লম্পট নয়, পরস্ত্রী বা দাসী কোনো দিকেই কখনো চায়নি। উপার্জন অক্ষম অপদার্থ নয়, অশিক্ষিত নয়, MA পাশ করেছে, তবে মূর্খ কিনা বলা শক্ত। তবু কেন কুহেলি যে স্বামী এবং তার বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে গেল, এ রহস্যটা অনেকের কাছেই অজ্ঞাত থেকে গেছে আজও। কেবল আমি জানি হয়তো কিছুটা, কারণ যে কলেজে সে চাকরি করছে আমি সেই কলেজের গভর্নিং বডির মেম্বার। ওদের পাড়াতেই থাকি, কঙ্করের সঙ্গেও যথেষ্ট আলাপ আছে, তাই আমাকেই ধরতে এসেছিল কুহেলি এই চাকরির জন্যে। তাও কারণটা অনেকক্ষণ পর্যন্ত বলতে চাইনি। আমি বললুম, যথেষ্ট কারণ না থাকলে আমি তোমাকে রেকমেন্ড করব কেন? অনেক দুস্থ মেয়ে আছে এ পাড়াতেই, যাদের চাকরি হলে একটা ফ্যামিলি রক্ষা পায়। তখনই বলতে বাধ্য হয়েছে, তাও সবটা বলেছে কিনা ঈশ্বর জানেন। কঙ্কর লেখাপড়া করেছে, চাকরিও করছে। আমি বলছি আজ থেকে 7-8 বছর আগের কথা। তখনও 1000 টাকা মাইনে খুব কম ছিল না। সন্তানও হয়েছে 3টি। তবু সে চিরদিনই সংসারে বেমানান। স্ত্রী, পুত্র, ঘরবাড়ি এসব কোনোটাতেই যেন তার কোনো আসক্তি নেই। তাহলে সে কি নির্লিপ্ত উদাসীন? তাই বা বলি কী করে? ছেলে মেয়েদের যে একেবারে ভালোবাসে না তাও তো না। স্ত্রীর অসুখ হলে ডাক্তার ডাকে, তাকে পথ্য করে দেয়, যা পারে রান্না করে ছেলে মেয়েদের খাওয়ায়। তবে আসলে সে রোমান্টিক। কবিতা লেখে, বাঁশি বাজায়, ছবি আঁকে। বোনাসের টাকায় পুজোর কাপড় জামা বা বিছানা বালিশ না কিনে সেই সব অপাঠ্য কবিতার বই করে ছাপে। বিড়লার হল ভাড়া করে ছবির প্রদর্শনী করে। একটা ছবিও বিক্রি হয় না। বই মোট বিক্রি হয় হয়তো 5-6খানা। দ্বিতীয় বই যখন দোকানে দিতে গিয়েছিল তখন কেউ জমা রাখতেও রাজি হয়নি। ফলে ছেলেমেয়েরা গরম জমার অভাবে শীতে কষ্ট পায়। আত্মীয় বান্ধবরা এসে ছেঁড়া বিছানা দেখে যায়। প্রাইভেট টিউটর রাখতে পারে না। বাবাও ছেলে মেয়েদের পড়া দেখে না, অথচ তাদের মাথা আছে, কোনো মতে পাশ করে। কিন্তু কুহেলি জানে, একটু সাহায্য করলে কি নজর রাখলে এরা অনেক ভালো ফল করতে পারত। তার ঘাড়ে সংসার। একটা ঠিকেজি রাখতেই কষ্ট হয়, রাত দিনের লোক রাখা তো স্বপ্নের অগোচর। শুধু তো রান্নাই নয়, আর্টিস্ট স্বামীর জন্যে ঘরদড়ি গুছোতে হয় দিনের মধ্যে 14 বার। 3টে ছেলে মেয়ের খাওয়া পড়া, তাদের 14 রকম ফরমাস, এ সবই তো আছে। ঝি না এলে বাসনের গোছা নিয়ে বসতে হয়। 1 বালতি সাবান কাচা তো আছেই। কোন কালে যে সে লেখাপড়া শিখেছিল তা যেন ভুলেই গেছে। তাতেই শেষ পর্যন্ত মরিয়া হয়ে উঠেছিল। এই চাকরিটা পাওয়ার সঙ্গে সঙ্গেই একটা সরকারি ছোট ফ্ল্যাটও জোগাড় করে নিয়েছিল। নামে 1 কামরার ফ্ল্যাট, তবে আরও একটা ছোট ঘর আছে। চাকরি অস্থায়ী, কারণ স্থায়ী চাকরির বয়স নেই আর। তবে আমি আশ্বাস দিয়েছি, প্রিন্সিপালও। এইভাবেই চলে যাবে, মনে হয় কেউ বাগড়া দেবে না। অবশ্য ইতিমধ্যে একটা ভালো টিউশনিও খুঁজে নিয়েছে কুহেলি। ঝুঁকি তো রইলই, তবে ওর মনে হলো যে কোনো ঝুঁকি এ জীবনের চেয়ে অনেক ভালো। সব ঠিক করেই কঙ্করকে বলতে গিয়েছিল কুহেলি। কঙ্কর কিছুক্ষণ বিহ্বল হয়ে চেয়ে থেকে অসহায়ভাবে বললে, একেবারে সব ঠিক হয়ে গেছে? আমাকে একটা চান্সও দিলে না? তা যাও, কি আর বলবো। আমার হাতে পড়ে দুঃখই পেলে। দেখো ছেলে মেয়েগুলো যদি মানুষ হয়। তখন কোনো ছবির কথা ভাবছিল কঙ্কর।
একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। বড় মেয়েকে বললে, একটা পান দিবি মা? চলেই তো যাচ্ছিস, এরপর তো দোকানের পান ভরসা। অনেকগুলি বদভ্যাসের কুহেলির মতে এও একটা, প্রায় অবিরাম পান আর জর্দা খাওয়া। সেটাও আগে ওকেই সাজতে হতো, এখন বড় মেয়ে কাজলই সেজে দেয়, সেজে রেখে দেয় ডিবে ভর্তি করে। কাজল বললে, কেন আমি কোথায় যাব? আমিই দেব, দোকানে যেতে হবে কেন? অত্যন্ত সহজ কণ্ঠ, সহজতর বলার ভঙ্গি। বাবা ও মা দুজনেই স্তম্ভিত। মেয়ে বড়, সে 4th ইয়ারে পড়ছে, তার জন্যেই কুহেলির আরও দুশ্চিন্তা। অনার্স যদি না রাখতে পারে তো MA পড়া হবে না। কি করবে আর? বিয়ে দেওয়া যাবে না, যদি নিজে করতে পারে সে আলাদা, কিন্তু চাকরি বাকরি আজকাল কোনো মতে পাশ করা গ্র্যাজুয়েটের পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সে কি, এ আবার কি কথা? তোদের জন্যেই তো আমার এত কাণ্ড করা। এখানে কার কাছে থাকবি? পড়াশোনাই বা করবি কখন? এই লোকটা কার কাছে থাকবে, কি করবে, সেটা ভেবেছ কি? অনেক দিন ভেবেছি। সে যদি নিজে কোনো দিন না ভাবে তো আমি কি করব? তোদের মানুষ করব কি করে? জন্মের জন্য বাবা ও মা দুজনের কাছে ঋণ থাকে। ঋণের কথা ছেড়ে দিলেও দুজনেরই সমান দায়িত্ব এ ঘটনায়। যদি বাবার কথা কেউ নাও ভাবে, আমি ভাবব না এমন কোনো কথা নেই। আমি এখানেই থাকব। কঙ্কর ব্যস্ত হয়ে ওঠে। না না কাজল মা, এমন পাগলামি করিস না। সত্যিই তো, তোর পড়াশুনো আছে, ভবিষ্যৎ আছে। এখানে না না, এ যে বিপুল কাজ, সময় পাবি কখন? আমি বেশ থাকবো এখন। ঝিটাকে বলবো মধ্যে মধ্যে বাড়িঘর সাফ করে দিয়ে যাবে, আমি হোটেলে টোটেলে খেয়ে নিতে পারবো। কুহেলি বলে, তোর তো কলেজ আছে, বাবাকে দেখবি কখন? তাকে দেখা মানে তো কচি ছেলে মানুষ করার থেকেও বেশি। তাও তো কেউ কেউ করে মা, আমাদের ক্লাসেই একজন পড়ে, তার ছেলে হয়ে গেছে এরই মধ্যে, অবস্থাও তেমন ভালো না। হাউএভার তুমি যাও, ভাই দুটোকে মানুষ করো, আমার কথা ভাবতে হবে না। তারপরেও বহু কথা হয়েছে, সময় নষ্ট হয়েছে বিস্তর, কিন্তু কাজলকে টলাতে পারেনি তার মা। তারপর এই এতদিন চলে গেছে। কাজল BA পাশ করেছে, কিন্তু অনার্স পায়নি। প্রাইভেটে MA দেবার জন্য প্রস্তুত হচ্ছিল, তার আগেই শর্ট হ্যান্ড টাইপরাইটিং শিখে একটা চাকরি পেয়ে গেল। তাতেই যেন খুশি সে। একটা দিনরাতের বুড়ি ঝি রাখতে পেরেছে, জানাশুনো বিশ্বাসী। ভোরে উঠে কঙ্করকে 3 বার চা দিয়ে রান্না করে 9:30 আপিস চলে যায়। বাকি কাজ সেই বুড়ি সেরে নেয় সারাদিন ধরে। বড় ডিবের 1 ডিবে পানও সেজে বাবাকে দিয়ে যায়। কঙ্করের একটু দেরিতে আপিস গেলেও চলে। ওকে সকলেই কৃপার চোখে দেখে, নিরীহ বলে ভালোবাসে। কঙ্কর ছেলেদের খরচ বলে মাসে 250 টাকা দিত। কুহেলি সেটা প্রত্যাখ্যান করতে সাহস করেনি। বাকি টাকাতে সংসার চালাতে কাজলের কষ্ট হতো আগে আগে, কারণ লোক কমলেও ইংরাজিতে যাকে এস্টাবলিশমেন্ট বলে, বাংলায় তো খরচা, তা কমেনি। বাড়ি নিজের নয়, তবে বহুদিন আগে 50 টাকায় ঢুকেছিল, এখনও 100 টাকায় চলছে। একটা ছোট বাড়ির সম্পূর্ণ একতলা, এখনকার ফ্ল্যাটের থেকে ঢের প্রশস্ত। ওরা ছেড়ে দিলে 400-500 টাকা ভাড়া পাবে হয়তো, কিন্তু বাকি খরচা তো ক্রমাগতই ঊর্ধ্বমুখী। দাঁতে দাঁত দিয়ে বলতে গেলে কষ্ট করে চালিয়েছে কাজল। এখন নিজের মাইনেটা যোগ হতে অত কষ্ট আর নেই। এটা ওটা শখের জিনিসও কিনতে পারে। কঙ্করের অত মান অভিমান নেই, সে মধ্যে মধ্যে ছেলেদের দেখতে যেত ও বাড়ি। তবে কুহেলির বাসা সেই ট্যাংরায়, কঙ্করের মনে হয় অনেক ঝামেলা। গোড়ায় গোড়ায় কুহেলি বোধহয় চক্ষু লজ্জাতেই কিংবা কাজলের না আসার মূলে এই লোকটার হাত আছে ভেবে এড়িয়ে চলত। পরে অনেকটা সহজ হয়ে এসেছে।
তবে সে এ বাড়িতে আসেনি, হয়তো প্রতিবেশীদের টিটকারির ভয়ে। কঙ্কর কুহেলির কাছে যেত 2 মাস 2.5 মাস অন্তর। যেত ছেলেদের জন্যে এটা ওটা তাদের শখের জিনিস, ক্রিকেটের ব্যাট, ক্যারাম বোর্ড অথবা কিছু প্রয়োজনের জিনিস নিয়েও। কুহেলিরও বহুবার মনে হয়েছে মেয়ের কথা, কিন্তু সাহসে কুলোয়নি কিছু দিতে। কি জানি যদি ফেরত দেয়। অবশ্য তারও আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। ইদানিং মাইনে বেড়েছে যেমন, খরচাও বেড়েছে। বড় ছেলে অবস্থা বুঝে সান্ধ্য কলেজে ভর্তি হয়ে একটা পার্ট টাইম চাকরি জোগাড় করে নিয়েছে, তাই রক্ষা। ছেলেরা বাবাকে ভালোবাসে, তা কুহেলি লক্ষ্য করেছে বইকি, করতে বাধ্য হয়েছে। বোধহয় তারা বাবার অভাব বোধ করে। মেয়ে তো এলোই না। আশ্চর্য, এতদিনে একবার খবরও নেবার কথা মনে পড়ল না তার। হাজার হোক মা তো। এক এক সময় প্রচণ্ড অভিমান বোধ করে। সে অভিমান শুধু ছেলে মেয়েদের ওপর নয়, যেন জগৎ সংসারের ওপরই। সে কি একাই দোষী? কি সহ্য করেছে সে? কতটা তা মেয়ে ছেলে কেউ ভাবল না, বোঝার চেষ্টাও করল না। তারা সকলেই ওই অপদার্থ দায়িত্বজ্ঞানহীন লোকটার দলে হয়ে গেল। তাদের ভাবভঙ্গিতে মনে হয় মা একটা ঘোরতর অবিচার করেছে তাদের বাবার ওপর। আশ্চর্য! কেন কেন? চিরকাল সেই সহ্য করে যাবে? কি পেয়েছে সে স্বামীর কাছ থেকে? ভালোবাসা? হায় রে, যদি ভালোবাসতেও জানতো। ছেলে মেয়ে হয়েছে নিতান্ত জৈব প্রয়োজনে। স্ত্রী যে মানুষ তাও বোধহয় ভাবেনি কোনোদিন। সে আছে, সে তো থাকবেই। স্ত্রীর কথা ভাবেনি বলেই, সংসার সম্বন্ধে কোনো দায়িত্ব বহন করতে হয়নি বলেই, সে চিন্তাও ছিল না বলে ছেলে মেয়েদের আদর করতে পেরেছে, ভালোবাসা দেখাতে পেরেছে। দেখানো ছাড়া কি? তাদের ঝি হরিমতি যে বলে শুকনো সোহাগ, এ তো তাই। এক এক সময় রেগে মনে মনে একাই উচ্চারণ করে যায় শব্দ দুটো। লোকটা পাথর, কেমন নির্লজ্জের মতো হাসি মুখে আসে এ বাড়ি। মান অপমান কোনো জ্ঞান নেই যার, সে কি মানুষ? প্রথম প্রথম কুহেলি যেমন ছেলেমেয়েদের মনোভাবে বিস্মিত হতো, বছর 5 কাটার পর তেমনি হঠাৎ একদিন নিজের মনের গতি দেখে চমকে উঠল। আরে এ কি! সে যে কখন বা কবে থেকে মনে মনে স্বামীর পক্ষে যুক্তি দিতে, তার অসহায় অবস্থার জন্যে বেদনা অনুভব করতে শুরু করেছে, তা তো বুঝতেও পারেনি। আশ্চর্য তো! লোকটা বড়ই একা, বড় দুঃখী। মেয়ে দেখছে ঠিকই, কিন্তু যতই যা করুক মেয়ে, কখনো স্ত্রীর মতো করতে পারে না। তাছাড়া নিঃসঙ্গতাটাই সবচেয়ে বড় কথা। কবিতা লেখা বাধ্য হয়েই ছেড়ে দিয়েছে। ছবি এখনও আঁকে, কিন্তু আগেকার উৎসাহ আর নেই। এসব ছবি বন্ধুবান্ধবদের উপহার দেওয়া ছাড়া আর কোনো কাজে লাগে না। তারাও সবাই টাঙায় কি? বোধ হয় না। বাঁশি বাজানোটা এখনও আছে, তবে তাই বা আর কত বাজাবে? বয়স তো হচ্ছে। এখন একটা মানুষের প্রয়োজন, কথা বলার মতো একজন সঙ্গীর। ছেলেদের নাম করেই এখানে আসে, কিন্তু গল্প করে ওর সঙ্গেই বেশি। একটু বেশি বকে আজকাল, আগে এরকম ছিল না। তখন যদি এর শিখিও কথা কইতো ওর সঙ্গে, তাহলে কুহেলির এত দুঃখ বোধ হতো না। আসলে একা বলেই। পুরুষ মানুষ মেয়ের সঙ্গে আর কত গল্প করতে পারে? সব কথা তো তার সঙ্গে আলোচনাও করা যায় না। সেই জন্যেই বোধ হয় এত রোগা হয়ে যাচ্ছে লোকটা, যেন দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে। কুঁজো হয়ে গেছে একটু, অমন সোজা সরল লোকটা। মেয়ে যে খাওয়া দাওয়ার যথেষ্ট যত্ন নেয় তা কুহেলি জানে, কঙ্করই গল্প করেছে। কিন্তু আসলে মানসিক কারণেই তো পুষ্টির অভাব ঘটে। এখনকার চিকিৎসকরা সকলেই তাই বলছেন। ভাবতে ভাবতেই দুম করে একটা কাণ্ড করে বসে কুহেলি। একটা বড় বোতল টনিক আনিয়ে রাখে। কঙ্কর এলে তাকে দিয়ে বলে, এটা খেয়েও 2 বেলা, ঠিক খাওয়ার আগে খেতে হয়। নিয়মিত খেয়েও, কিন্তু তোমার তো মনে থাকবে না। গিয়ে কাজলের হাতে দিয়ে বলে দিও দুপুরে ও রাত্রে
প্রিন্সিপাল মিলের আগে যেন দেয় মনে করে। কঙ্কর বাড়ি এসেছিল প্রায় নাচতে নাচতে, কিন্তু কাজল তার উৎসাহে যেন জল ঢেলে দিল। বললে, সত্যি আশ্চর্য লোক তুমি বটে। তুমি স্বচ্ছন্দে হাতে করে নিয়ে এলে কেন? এত যদি দরদ, এখান থেকে চলে যাবার কি হয়েছিল? খেয়েও তুমি, হরিদিকে বরং বলে রেখো, মনে করে দেবে। কঙ্কর অপ্রতিভ মুখে মাথার চুলগুলো নিয়ে টানাটানি করতে লাগলো। এ আবার এক কাণ্ড, মেয়ের মনের তল পাওয়াই ভার। মনে কথাটা ছিলই, এখন এই ব্যাপারের পর জোর পেল কঙ্কর। দিন 10 পরে আপিস থেকে টাকা ধার করে 650 টাকা দিয়ে একখানা ছুঁচের কাজ করা দোরখাপার তসরের শাড়ি কিনল কঙ্কর। মেয়েকে কিছু বলল না, দোকান থেকে নিয়ে সোজাই চলে গেল স্ত্রীর কাছে। মেয়েকে বললে সে আবার কি বলবে কে জানে, হয়তো তার তাড়নায় কাপড় ফিরিয়ে দিয়ে আসতে হবে। কুহেলির সামনে রেখে বলল, তোমার জন্মদিন আসছে না? বোধহয় পরশু। তাই ভাবলুম। আমার জন্মদিন যে বছরের মধ্যে কোনো একদিন পরে, এইটে মনে রেখেছ, তাতেই আমি কৃতার্থ। তবে সেটা গত মাসেই চলে গেছে বলল, কিন্তু শাড়িটা যে তার পছন্দ হয়েছে তাও বুঝতে পারল কঙ্কর। বহুদিন পরে, বোধহয় 25 বছর পরে। খুশিতে ঝলমলিয়ে উঠল কুহেলি। নিজে জলখাবার করে খাওয়ালো। এরপর উপহার বিনিময় তো চলতে থাকাই স্বাভাবিক। কঙ্করও পেল অনেক। ভালো জামার কাপড়, দামি ধুতি, ভালো জর্দা, এমনি ছোট ছোট প্রীতির নিদর্শন। সবচেয়ে বড় কথা, একদিন গিয়ে দেখল পানের সরঞ্জাম আনিয়েছে কুহেলি। পান সেজেও দিল কটা। তারপর একদিন হঠাৎ এসেও পড়ল। পাড়ার লোক কি বলবে, বলতে পারে, তা গ্রাহ্য না করেই। হরিমতি চেনে না, সে দরজাই খুলতে চায়নি প্রথমটা। সেই রকমই বলা আছে তাকে, অচেনা লোককে খুলবে না কিছুতেই। কুহেলি অপমানিত বোধ করল, অবুঝের মতো রেগে উঠল। অদৃষ্টের এ পরিহাস যে ওরই সৃষ্ট তা মাথায় গেল না। নিজের ঘরে নিজের সংসারে পরিচয় দিয়ে ঢুকতে হচ্ছে, এই তো অসহ্য। তার ওপর এ বুড়িটা তা বিশ্বাসও করতে চায় না। সে ধমকের সুরে বলল, আমি দিদিমণির মা, মুখের চেহারা দেখেও বুঝতে পারছো না? কাজলের মা আমি। তা হবে, কেমন করে জানবো বলো? এরা তো কিছু বলে না। দিদিমণিকে শুধলে বলে মরে গেছে। পাড়ার অন্য বাড়ির ঝিয়েরা বলে তিনি কার সঙ্গে বেইরে গেছে। গজগজ করতে করতে দোর খোলে হরিমতি। কুহেলির মনে হলো সে ফিরে যায়, কিন্তু তারপরই মনে পড়ল, তাহলে এদের সন্দেহ এই অপমানকর কথা মেনে নেওয়া হয়। সে চোখ মুখ লাল করে কঠোর স্বরে বলল, কে, কোন হারামজাদি বলেছে? ডেকে আনো দেখি, তার জিভ আমি সাঁড়াশি দিয়ে ছিঁড়ে নিই। আর তুমি, তোমার এত বড় আসপদ্দা, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, এইসব নোংরা কথা মুখে আনো। ছোট লোক কি সাধ করে বলে? হরিও রেগে যায়, বলে, ছোট লোক করনি বলছি। তোমার ভদ্রলোকদের বাড়ির সব ধারা দেখে দেখেই এতটা কাল কাটলো। আমাদের ছোট লোক বলো? আমরা অনেক পদে আছি। আমি নিজে আসিনি, ডেকে এনেছে দিদিমণি। সে যদি বলে এক্ষুনি চলে যাব। বুড়ো হয়েছি, তবু কাজের অভাব হবে না। অবশ্য সাদৃশ্যটা সে মিলিয়ে দেখেছে বইকি। ফটকও একখানা আছে বাবুর ঘরে। গিন্নি যে, তাতে কোনো সন্দেহ নেই। কুহেলি আর ঘাঁটায় না। মা বলতেন, পাঁকে ঢিল ছুঁড়লে নিজের গায়েই ছিটকে আসে। কুহেলি ঘরদোর ঝেড়ে জিনিসপত্র গুছিয়ে মায়ে ভাঁড়ার রান্নাঘরেরও পাকোদ্ধার করে 5টার আগেই চলে যায়। আজ ওর ছুটি ছিল না, ইচ্ছে করেই নিয়েছে, দুপুরে এখানে আসবে বলে। কাজল বাড়িতে পা দিয়েই বললে, কে এসেছিল হরিদি? এমন করে ঘরদোর গুছিয়ে রেখে গেছে।
সামনের বাড়ির মাসিমা? কিন্তু তিনি তো কখনো আসেন না। না গো না, তোমার গর্ভধারিণী এসেছিল। বাপরে, কি মেজাজ আর কি চ্যাটাং চ্যাটাং কথা। মা এসেছিল? মা? সে কি, তুমি কি করে জানলে? তুমি তো চেনো না, কাকে না কাকে দোর খুলে দিলে। না না, মুখের চেহারা মিলিয়ে দেখে তবে দোর খুলেছি। কথাবার্তা যা হয়েছিল তাও বলে। কাজল চুপ করে যায়। ভুরু আগেই কুঁচকে ছিল, সে রেখাগুলো আরও গভীর হয়ে ওঠে এবং সহজে মিলায় না। শোনে কঙ্করও বাড়ি ফিরে। যে কখনো কিছু লক্ষ্য করে না তারও চোখে পড়ে ঘরের স্ত্রী ফিরে যাওয়া। দেখে একটা নিঃশ্বাস পড়ে শুধু। স্বপ্ন দেখার দিন চলে যাচ্ছে ক্রমশ। মন সংসারভিমুখী হচ্ছে, তা কঙ্করও বুঝতে পারে এখন। এর মধ্যেই কুহেলি একদিন বলে, বেশ তো নিশ্চিন্ত হয়ে মেয়ের সেবা নিচ্ছ, তার প্রতিও তো একটা কর্তব্য আছে, সে কথাটা মনে পড়ে না একবারও? এইভাবে তোমার সেবা করে বুড়ো হয়ে যাবে যখন, তা কে দেখবে? তাছাড়া যৌবনের ধর্ম তো একটা আছে। বিয়ের চেষ্টা করো এবারে। যেন মনে মনে একটা ধাক্কা খায় কঙ্কর। সত্যিই তো, এ কথাটা তো একবারও ওর মনে আসেনি। মেয়ে তাকে ভালোবাসে, সেই জন্যই তাকে ছেড়ে যায়নি, সংসারটাও চালাচ্ছে সুশৃঙ্খলে, এই ভেবেই নিশ্চিন্ত ছিল, অবস্থাটা উপভোগ করেছে। ওরও যে কিছু করণীয় আছে, যে কথাটা বহু পূর্বেই মনে পড়া উচিত ছিল, সে কথাটা ভাবেনি একবারও। সে খানিকটা ফ্যালফ্যাল করে স্ত্রীর মুখের দিকে চেয়ে থেকে বলে, তা হ্যাঁ, তা বটে, করা উচিত ছিল কিছু। কিন্তু তুমি তো জানোই, আমি তো এসব পারি না। কি করে কি করতে হবে তাও তো জানি না। কোন দিনই বা কি জানলে? কুহেলি ঝংকার দিয়ে ওঠে। কেবল নিতেই শিখেছিলে, নিতে গেলে দিতেও হয়, এ তো সহজ কথা, প্রাথমিক শিক্ষা জীবনের। তারপর বলে, দয়া করে কাগজে একটা বিজ্ঞাপন দাও আপাতত, বক্স নম্বর দিও, অন্য বিজ্ঞাপন 5টা পড়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে লিখতে হয়। এ কথা সে কথার পর ওঠবার সময় মাথা টাথা চুলকে কঙ্কর বলে, তা তুমি একটা লিখে পাঠিয়ে দাও না লক্ষ্মীটি। খোকা তো আপিসে যায়, যাওয়া আসার পথে দিয়ে আসতে পারবে। টাকাটা বরং আমি রেখে যাব একদিন। কখনো তো এসব করিনি, লক্ষ্যও করি না, আমার মাথায় ঢুকবে না। বিজ্ঞাপন বেরোবার 10 পরে কুহেলি আপিস থেকে কঙ্করের আপিসে ফোন করে, এই প্রথম। বিশেষ দরকার, আপিসের পরে অবশ্য আসবে। ছুটতে ছুটতেই যায় বলতে গেলে। বহুদিন পরে উদ্বেগ বোধ করে। কারো জন্যে উদ্বেগ বোধ করা বোধ হয় এই প্রথম। অসুখ? না, তাহলে আপিসে যাবে কেন? নাকি ছেলেদের কারো কিছু হয়েছে? তাহলে তো বলতোই। আপিসে কিছু? কিন্তু সেসব ক্ষেত্রে ওকে ডাকবে কেন? স্ত্রীর বাড়ি, তাছাড়া আর কি বলা যায়। পৌঁছে কিছুটা আশ্বস্ত হলো, তেমনি একটু আশ্চর্যও হলো। যে কখনো বিশেষ কিছু লক্ষ্য করে না, আজ তারও চোখে পড়ল কুহেলির একটা অপ্রতিভ ভাব। চলতি ভাষায় অপ্রস্তুত বললেই ঠিক বোঝা যাবে, সেই সঙ্গে একটু বিষণ্ণ। কি ব্যাপার, জরুরি তলব? তবুও তুমি নিজে থেকে ডাকলে। একটু হাসার চেষ্টা করে কঙ্কর। কুহেলি এসব উপক্রমণিকার ধার দিয়েও যায় না, একেবারেই কাজের কথা আসে। দেখো, এভাবে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। তার মানে? এভাবে মানে কিভাবে? বিহ্বলভাবে প্রশ্ন করে কঙ্কর। কথাটা আমার আগেই ভাবা উচিত ছিল। অভ্যস্ত নই তো, সংসারের সঙ্গে জড়িত নই কোনো কালে। শাশুড়ি ননদ যা, এসব তো দেখলুমই না বলতে গেলে, তাই কথাটি মনে আসেনি।
সংসারী লোকের মনের গতি কোন পথে যায়? ছেলেপক্ষের দোষ দিচ্ছি না, এ স্বাভাবিক। তবু বুঝতে পারে না কঙ্কর, চেয়েই থাকে স্ত্রীর মুখের দিকে। আরও আশ্চর্য হয়ে যায় ওর দ্বিধা আর কণ্ঠস্বরের জড়তায়। কুহেলির পক্ষে এটা একেবারেই অবিশ্বাস্য। না মানে, বিয়ের কথা উঠলেই বাপের প্রশ্ন ওঠে। আমি মা চিঠি লিখছি, বাবা কেন লিখছেন না? আমরা আলাদা বাস করি কথা শোনার পর আর কেউ চিঠির উত্তর দিচ্ছে না। যেখানে ফোন আছে তারা নানা ওজর দিয়ে রিসিভার রেখে দিচ্ছে। কেবল একজন পরিষ্কার বললে, যার মা স্বামীর ঘর করে না তাকে নিয়ে আসা মানেই তো খাল কেটে কুমির ঘরে আনা। তাহলে উপায়? কতকটা যন্ত্রের মতোই প্রশ্ন করে কঙ্কর। এসব কথার উদ্দেশ্য কি সেটা বুঝতে পারে না। প্রসঙ্গ উঠলে তার বুকের মধ্যে কীরকম যেন হিম হিম ভাব বোধ করে, পা দুটো দুর্বল বোধ হয়। উপায় মানে আবারও সেই দ্বিধা, লজ্জা লজ্জা ভাব। মেয়ের বিয়ে দিতে হলে কিছুদিন অন্তত আমাদের একত্র থাকা দরকার। কথাটা কোনো রকমে বলে ফেলে যেন বাঁচে কুহেলি। কঙ্করও অকুল অন্ধকারের মধ্যে হঠাৎ একটু আলো দেখতে পায় যেন। খুশি হয়ে ওঠে, হাসিও ফোটে একটু মুখে। তারপর সেও একটু মাথা চুলকে লজ্জা লজ্জা ভাবে বলে, তা কিছুদিনই বা কেন, অনেক দিন তো হলো। এখানে এ বাসা উঠিয়ে দিলেই তো হয়। যেমন ছিলুম আমরা। মাথা নামিয়ে প্রায় চুপি চুপি কুহেলি বলে, কিন্তু তুমি, তোমার খারাপ লাগবে না? আমাকে মাপ করতে পারবে? সেদিনও খুশিতে প্রায় নাচতে নাচতেই ঘরে ফিরেছিল কঙ্কর, কিন্তু বাড়িতে কাজলের মুখের দিকে চেয়ে কেমন একটু মিইয়ে গেল। আর মিইয়ে যাবার জন্যে অকারণেই একটু রেগেও উঠল। রাগটা প্রধানত নিজের কাপুরুষতায়। স্ত্রী তার নিজের বাড়িতে ফিরে আসবে, সেজন্যে আবার মেয়ের অনুমতি নিতে হবে নাকি? আশ্চর্য! ওরা তো ভয়ই বা কি? পুঁচকে মেয়ে, তার কথা মতো চলতে হবে নাকি প্রত্যেক ব্যাপারে? তবু ঠিক তখনই বলতেও পারল না। পারল যেটা, সামান্য ত্রুটি ধরে যা অন্য কোনো দিনই নজরে পড়ে না, হরিকে বকাবকি করতে। কাজল একটু আশ্চর্য হয়ে বললে, তোমার আজ হয়েছে কি? খামোকা একটা বুড়ো মানুষকে বকাবকি করছো। খামোকা আবার কি? দোষ করেছে তাই বলছি। আমার কি কোনো স্বাধীনতাই নেই নাকি? নিজের বাড়িতে চোর হয়ে থাকতে হবে? কাজল বাপকে চেনে, বুঝল কোনো একটা কথা বলতে সাহস করছে না বলেই একজনের তাল আর একজনের ওপর এসে পড়ছে। সে এসে হরিকে বলল, তুমি চুপ করে যাও হরিদি, এ বকুনি ওর নিজেকে, কথা বাড়িও না। ভরসা করে কথাটা পারতে পারতে পরের দিন সকাল এসে গেল, ক্রমশ কাজলের আপিস যাবার সময়ও। সুতরাং শেষ পর্যন্ত কথাটা বলতেই হলো। তোর মা আর ভাইরা যে ফিরে আসছে রে। চমকে যে উঠল কাজল, সেটা ঠিক মুখের ভাবে প্রকাশ না পেলেও উত্তর দিতে কিছু সময় নেওয়াতেই বোঝা গেল। উত্তরও ঠিক তাকে বলা যায় না, পাল্টা প্রশ্ন করল, কবে? কবে মানে কি? কথাটা তো কাল হলো। তারপর দিন টিন দেখে আসবে হয়তো। হয়তো এখনই বাড়ি ছাড়বে না। বড় খোকাকেও বলতে হবে, সে তো উপযুক্ত হয়েছে। তবে ঘরগুলো একটু গুছিয়ে গাছি রাখিস। কলি ফেরালেও ভালো হয় একটু। কে করবে সেই সমস্যা। তবুও কাজল চুপচাপ আছে দেখে কারণটাও খুলে বলতে গেল কঙ্কর। কিন্তু কাজল মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, ও চেষ্টাটা আপাতত বন্ধই থাক। 2-4 দিন সময় দাও। শুনেছি কোথায় একটা ওয়ার্কিং গার্লস হোস্টেল হয়েছে, তবে সে বোধহয় অনেক খরচ। দেখি একটা ঘরটার দেখে উঠে যাব। মা যদি ও ঘরটা ছেড়েই আসে, আমাকেও দিতে পারে। তার মানে কি? এসব কি বলছিস? কি বলছিস তাই শুনি। কঙ্করের গলা চড়ে উঠতে থাকে ধাপে ধাপে।
ওপরের বাড়িওয়ালা গিন্নি ভেতরের বারান্দায় এসে দাঁড়ালো। আরও কে ছুটে আসে। চুপ করো, চেঁচিও না। মানে আর কি? স্ত্রী না থাকায় নিশ্চয়ই তোমার অসুবিধে হচ্ছিল, কিন্তু আমারও কষ্ট কম হচ্ছিল না বাবা। আমিও বড় ক্লান্ত হয়ে পড়েছি। তোমাকে দেখার আসল লোক যখন আসছেই, আমাকে দিন কতক ছুটি দাও। আবার আরও বড় সংসারের বোঝা আমি আর বইতে পারবো না। সে আর দাঁড়ায় না, দ্রুত বেরিয়ে চলে যায়। তাড়াতাড়িতে যে বাইরের জুতোটা পরা হয় না, বাড়িতে পরার ছেঁড়াছড়িটা পরেই বেরিয়ে পড়ে, তাও অত খেয়াল হয় না। কাল বিকেল থেকে মেয়ের প্রতিক্রিয়ার সম্বন্ধে আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও কঙ্কর মনে মনে একটু সুখস্বপ্নের রঙিন ছবি আঁকছিল। তা নিয়ে জল্পনা কল্পনারও অন্ত ছিল না। সে ছবি প্রবল ঝড়ের মুখে এক টুকরো রঙিন মেঘের মতোই কোথায় মিলিয়ে গেল। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মিলনে বাধা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।